সিলিন্ডার যখন কম্প্রেশন স্ট্রোকে টিডিসি থেকে ওঠে তখন যে প্রেসারটা হয় এই প্রেসারটাই মূলত কি কম্প্রেশন স্ট্রোক প্রেসার। হ্যাঁ, এই প্রেসারটার উপরে কিন্তু ইঞ্জিনের শক্তি নির্ভর করে। ঠিক আছে, কিভাবে নির্ভর করে? এই প্রেসারটা যত বেশি থাকবে ইঞ্জিনের কি জ্বালানি দহন তত ভালো হবে, কারণ কম্প্রেশন জনিত যে উত্তাপটা তখন সেখানে বেশি থাকবে, যার কারণে কি ওখানে কম্বাসনটা ভালো হবে এবং ইঞ্জিনের শক্তি উৎপাদন বেশি হবে এবং জ্বালানিটা কি প্রপারভাবে দহন হবে। এখন এই কম্প্রেশন সাধারণত টেস্ট করা হয় কম্প্রেশন টেস্টার বা কম্প্রেশন টেস্ট গেজ দ্বারা। ঠিক আছে, এটাকে সাধারণত কম্প্রেশন টেস্টার বলে। হ্যাঁ, আচ্ছা, এটা এখন কখন করা হয়? যখন ইঞ্জিনের কম্প্রেশন প্রেসার কমে যায় তখন মূলত কম্প্রেশন টেস্ট করা হয়। আর একটা সময় কি কম্প্রেশন প্রেসার যখন কমে যায় শক্তি তো কম উৎপাদন হয়, তখন কি ইজিলি বোঝা যায় যে এখন আমার ইঞ্জিনে শক্তি কম উৎপাদন হচ্ছে, তখন প্রথমে যে টেস্টটা করা হয় সেটা কম্প্রেশন টেস্ট। উপসর্গ কি? প্রথম উপসর্গ হচ্ছে ইঞ্জিনের শক্তি উৎপাদন কমে যাবে, ইঞ্জিনে বাজে সাউন্ড করবে এবং জ্বালানি খরচটা বেড়ে যাবে। মানে আমার জ্বালানি খরচ হইতেছে, ইঞ্জিনে অ্যাক্সেলারেশন দিচ্ছি ঠিক মতো পাওয়ার পাচ্ছে না, এটা কি কম্প্রেশনের সমস্যা। ঠিক আছে, আর ইঞ্জিনে ব্লো বাই গ্যাস বেড়ে গেছে, ইঞ্জিনের বিভিন্ন গ্যাসকেট সিল গুলা কি লিকেজ হয়ে গেছে বা ওখান থেকে ধোঁয়া বের হচ্ছে, লুব অয়েল বের হয়ে যাচ্ছে। এর মানে কি ইঞ্জিনের ব্লো বাই গ্যাস বেড়ে গেছে। ইঞ্জিনের ব্লো বাই গ্যাসটা মূলত কি দুইটা জিনিস, একটা হচ্ছে যখন সিলিন্ডার এবং পিস্টনের ওয়ালভে যে গ্যাপ থাকে ওই গ্যাপের মাধ্যমে ওই যে কম্প্রেশন প্রেসার থেকে যে গ্যাসটা নিচের দিকে চলে আসে, ঠিক আছে, ওই গ্যাসটা মূলত ব্লো বাই গ্যাস। এখন এটার পরিমাণ কিন্তু যদি কম্প্রেশন লিক করে বেড়ে যাবে, কারণ ওই গ্যাসটাই তো মূলত আমার ইঞ্জিনের ক্র্যাঙ্কেসের ভিতরে চলে আসছে, তাই না? আচ্ছা, এই যে উপসর্গগুলো দেখলে বুঝবো কি আমার ইঞ্জিনের কম্প্রেশন প্রেসার কম আছে, তখন টেস্ট করতে হবে। আচ্ছা, এখন কম্প্রেশন টেস্ট করার প্রক্রিয়ায় আমি একটু পরে বলি কি কি কারণে কম্প্রেশন প্রেসার কম হতে পারে বা কম্প্রেশন লিক করতে পারে, সেটা আমি বলি। প্রথম কারণ হচ্ছে কি হেড গ্যাসকেট নষ্ট হয়ে যাওয়া বা হেড গ্যাসকেট কি হওয়া কেটে যাওয়া। ঠিক আছে, হেড গ্যাসকেট কেটে গেলে কম্প্রেশনটা লিক করে, লিক করে কি হয় কুলিং সিস্টেমের ভিতরে অনেক সময় কি বাতাস চলে আসে, যার কারণে কি বুদবুদ ওঠে রেডিয়েটরের ভিতরে, অনেক সময় প্রেসার ক্যাপ উঠে চলে যায়। আবার ওই যে রেডিয়েটরের যে রিজার্ভ ট্যাঙ্ক আছে, রিজার্ভ ট্যাঙ্কটা কি হয় ওটা ফুলফিল হয়ে যায় অনেক সময়, একটা সমস্যা। অর্থাৎ গ্যাসকেট নষ্ট হলে। আরেকটা কি ভালভ গুলো ক্ষতিগ্রস্ত হলে, ভালভ ভালভের যে ফেসটা যেখানে বসে ওটাকে কি বলে ভালভ সিট বলে। ভালভ সিট যদি ক্ষতিগ্রস্ত হয়, ওখানে যদি লিকেজ থাকে, পাশে যদি কোনো ছিদ্র থাকে, সেক্ষেত্রে কি করবে কম্প্রেশনটা লিক করবে, প্রেশারটা ধরে রাখতে পারবে না। তার কারণে কি হবে কম্প্রেশন প্রেশারটা কমে যাবে। এটা 2 নম্বর কারণ। তাহলে গ্যাসকেট গেল, তারপরে গেল ভালভ গেল, বা অর্থাৎ ভালভের গোড়া থেকে লিকেজ, সহজ কথায় যেটা। আচ্ছা, এরপরে হচ্ছে হেড গ্যাসকেট ফেটে যাওয়া। ঠিক আছে, হেড গ্যাসকেট কিন্তু ফেটে গেল কি হয়, সরি হেড গ্যাসকেট তো বলছি, মানে হেড হেড অর্থাৎ একটা সিলিন্ডার থেকে আরেকটা সিলিন্ডারের মধ্যবর্তী যে অংশ যে ওয়ালটা থাকে অনেক সময় কি ফেটে যে এক হয়ে যায়, তখন কি দুই সিলিন্ডার থেকে কি করে কম্প্রেশনটা লিক করতে থাকে। লিক করলে কি হয় কম্প্রেশন প্রেসার কমে যায়। আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে যে পিস্টন রিং অধিক পরিমাণে ক্ষয় হয়ে যাওয়া। ঠিক আছে, পিস্টনে কয় প্রকার রিং থাকে? দুই প্রকার রিং থাকে, রিং থাকে তিনটা, দুইটা কম্প্রেশন রিং, একটা অয়েল স্ক্যাপার বা অয়েল কন্ট্রোল। ঠিক আছে, এই যে কম্প্রেশন রিং এটা যদি বেশি ক্ষয়ে যায় বা দুর্বল হয়ে যায় বা ভেঙে যায় তখন কি হয় লিক করে। কি হয় যখন কম্বাসন হয় বা প্রেশারটা হয়, প্রেশারটা কি ক্রাঙ্কেসে চলে আসে বা নিচের দিকে, ওইটাই মূলত কি ব্লো বাই গ্যাস। আর ওই চাপের কারণে কি সিলগুলার ভিতর থেকে বাতাস বের হইতে থাকে এবং যখন লুব্রিকেশন হয় ওই মোবাইলটা কি বাইরে বের হয়ে যায়। বুঝা গেছে? আচ্ছা, এখন এই মেন এই কারণে কম্প্রেশন প্রেশারটা কমে যায়। ঠিক আছে, কারণ যেহেতু কম্প্রেশন প্রেশারটা কমে যাচ্ছে ওখানে, সেক্ষেত্রে ওখানে কম্প্রেশন প্রেশারটা কম হচ্ছে, ওখানে কি হচ্ছে প্রেশারের কারণে তাপ উৎপাদন কম হচ্ছে এবং প্রেশারটা চলে যাওয়ার কারণে ওখানে অক্সিজেন চলে যাচ্ছে, প্রেশার চলে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে কম্বাসনের জন্য অক্সিজেন থাকছে না, ফুয়েলটা কিন্তু ঠিকঠাক ভাবে আসছে, তাহলে শক্তি উৎপাদন হচ্ছে না, আবার আমার সঠিকভাবে কি হচ্ছে না
জ্বালানি খরচটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আবার আমি ইঞ্জিনের পারফরমেন্সও কম পাচ্ছি, অ্যাক্সেলারেশন দিতেই আছি, ইঞ্জিনের শব্দ বেড়ে যাচ্ছে, ইঞ্জিন মানে কি বলবো, মানে চিৎকার করতেছে। হ্যাঁ, কিন্তু আমি সেভাবে পাওয়ার পাচ্ছি না। কখন ইঞ্জিনে ইনস্ট্যান্ট টপ স্পিড পাচ্ছি না। আবার কি লোড অবস্থায় ঢালো থেকে আমি অ্যাক্সেলারেশন দিচ্ছি, গাড়ি চালাইতেছি, কিন্তু শক্তি পাচ্ছি না। ঠিক আছে, এই সমস্যাগুলো দেখতে। এখন কম্প্রেশন টেস্ট করার যে প্রক্রিয়াটা, এটা জাস্ট থিওরি ক্লাস হচ্ছে, থিওরি আলোচনা করছি, এটা টেস্ট আমি দেখাবো সমস্যাটা। হ্যাঁ, আমি থিওরিটা আলোচনা করছি, আগে এটা বুঝতে হবে আমাদের ভালো করে। ঠিক আছে, আচ্ছা, এই যে কম্প্রেশন টেস্ট করার যে প্রক্রিয়াটা, এটা কিভাবে করা হয়? মূলত কম্প্রেশন টেস্ট করার আগে কিছু সেফটি আছে, সেফটি গুলো আমাদের ফলো করতে হবে প্রথমে। ঠিক আছে, আচ্ছা, সেফটির ভিতরে কি, প্রথমে ইঞ্জিনটা যদি পেট্রোল ইঞ্জিন হয় বা যে ইঞ্জিন হোক না কেন, জ্বালানি সংযোগ বা ফুয়েল সাপ্লাই দেওয়ার জন্য যে সিস্টেমটা আছে ওটা ডিসকানেক্ট করতে হবে। ঠিক আছে, এবং ইগনিশন সিস্টেমটাকে ডিসকানেক্ট করতে হবে। এটা কেন করতে হবে? এটা করতে হবে, সাপোজ আমি স্পার্ক প্লাগটা খুলে নিয়েছি, ওখানে কম্প্রেশন গেজ বা কম্প্রেশন টেস্টারটা সংযুক্ত করে করছি, সেক্ষেত্রে কি হবে, ওখানে জ্বালানি আসতে পারে বা কোনো কারণে স্পার্কের কারণে একটা দুর্ঘটনা ঘটতে পারে, ওটা আগুন লেগে যেতে পারে, তাই না? যেতে পারে না? যার কারণে কি করতে হবে, যদি ইএফআই ইঞ্জিন হয় সেক্ষেত্রে ইএফআই ইঞ্জিনের ফিউজটা খুলে ফেলতে হবে, অথবা রিলেটা খুলে ফেলতে হবে, অথবা ফুয়েল লাইনটা বিচ্ছিন্ন করে দিতে হবে, অথবা আমার ওই যে এসি পাম্প যেটা আছে সেটা ফিউজটা খুলে ফেলতে হবে, আর ইগনিশন সিস্টেমের ফিউজটা খুলে ফেলতে হবে, তাহলে ওটা সেম, ওখানে আর ওইটা হবে না। আচ্ছা, এবার আমি ইঞ্জিনে সাপোজ যদি 4 সিলিন্ডার ইঞ্জিন হয়, যেই সিলিন্ডারে কম্প্রেশন টেস্টটা করবো, এখানে স্পার্ক প্লাগটা খুলে নিতে হবে, এখানে কম্প্রেশন টেস্টারটা সংযুক্ত করতে হবে। কম্প্রেশন টেস্টারটা সংযুক্ত করতে হবে, করার পরে ইঞ্জিন 30 সেকেন্ড যাবত বা 45 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এই ডিউরেশন অনুযায়ী, অথবা সার্ভিস ম্যানুয়ালে যতটুকু সময় বলছে ততটুকু সময় ট্যাঙ্কিং করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, স্টার্ট তো হবে না, ট্যাঙ্কিং করতে হবে। আচ্ছা, এখন এই টেস্ট করার আগে আমাকে তো জানতে হবে যে কোন ইঞ্জিনের কম্প্রেশন প্রেশার কত থাকে, তাই না? পেট্রোল ইঞ্জিনে সাধারণত কম্প্রেশন প্রেশার থাকে 125 থেকে 175 পিএসআই, নট বার। এখন আগে বারে প্রকাশ করা হতো, একবার সমান সমান 14.5 পিএসআই, এখন এটা পিএসআই তে হিসাব করা হয়। হ্যাঁ, 125 থেকে 175 পিএসআই, অনেক জায়গায় 130 থেকে 180 পিএসআই বলা হয়। এটা নট ফিক্স, ইঞ্জিন ভেদে এটা চেঞ্জ হইতে পারে। বড় ইঞ্জিনে বোরিং বেশি, ভিতরে প্রেসার বেশি, পিএসআইটা অবশ্যই চেঞ্জ হইতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে পিএসআইটা এটাই থাকে, কারণ এটা হইলে ইঞ্জিনের কার্যকারী বা কম্প্রেশন জনিত উত্তাপ, এই যে টেম্পারেচারটা সঠিক থাকে, এর আশেপাশে হয়, এর বেশি হয় না। আচ্ছা, এখন ডিজেল ইঞ্জিনের চাপটা বলেছি, ডিজেল ইঞ্জিন সাধারণত 300 থেকে 450 পিএসআই থাকে। ঠিক আছে, উচ্চ কম্প্রেশন ইঞ্জিন ডিজেল ইঞ্জিনকে বলা হয়, যার কারণে কম্প্রেশন প্রেশারটা কি বেশি থাকে। আচ্ছা, এখন 450 পিএসআই। আচ্ছা, এখন আমি কম্প্রেশন টেস্টারটা সংযুক্ত করছি, 1 মিনিট যাবত বা 30 সেকেন্ড, যেটা ম্যানুয়ালি বলা আছে সেই অনুযায়ী ইঞ্জিনটা ক্রাঙ্কিং করতে হবে। ক্রাঙ্কিং বোঝেন তো আপনারা, অর্থাৎ ইগনিশন কিটা যতক্ষণ সময় ধরে রাখবো স্টার্ট করার জন্য যেটা করা হয় আর কি, এটাকে ক্রাঙ্কিং বলে। ঠিক আছে, আমি ধরলাম, ধরে রাখলাম, ধরে রাখার পরে গেজে রিডিং দিবে। ঠিক আছে, যদি সাপোজ 175 পিএসআই ইঞ্জিন দিতে হয়, সেক্ষেত্রে 160 থেকে 180 বা এর আশেপাশে যদি দেখায় বা এর ভিতরে দেখায়, তাহলে ধরে নেবো কি প্রেশার ঠিক আছে, তাই না? এবার যদি প্রেশার ঠিক থাকে তখন কি করবো, আরেকটা সিলিন্ডারে যাবো, তখন কি এটার স্পার্ক প্লাগ আমি লাগাই দেবো। ঠিক আছে, বা না লাগালেও সমস্যা নাই, এটা আমি লাগাই দেবো। কেন বলছি, কারণ এটার স্পার্ক প্লাগ যদি আমি না লাগাই দিই, সেক্ষেত্রে ওই সিলিন্ডারটা ইজি হয়ে যাবে, তখন ইঞ্জিনের ক্রাঙ্কিং স্পিডটা বেড়ে যাবে, বেড়ে গেলে ওখানে প্রেশারের তারতম্য দেখাতে পারে, বোঝা গেছে? যার কারণে আমি কি করবো, এটা লাগাই দেবো, আবার এটা খুলে এটাতে সংযুক্ত করবো, করে সেম ভাবে টেস্ট করবো। আচ্ছা, টেস্ট করার সময় এভাবে সম্পর্কে টেস্ট শেষ করে ফেলবো, করে প্রত্যেকটা সিলিন্ডারের প্রেশার আমি খাতায় লিপিবদ্ধ করবো। ঠিক আছে, লিপিবদ্ধ করবো, লিপিবদ্ধ করার পরে এবার আমি মেলাবো কোনটা থেকে কোনটায় বেশি ডিফারেন্স আছে। সর্বোচ্চ 10 থেকে 15 পিএসআই বা পার্সেন্ট একটা থেকে একটা পার্থক্য থাকতে পারে, এটা নর্মাল। ঠিক আছে, যদি এর উপরে চলে যায় তাহলে এটা কি নর্মাল না, সেটাই বেশি প্রেশার কম,
সেটা কি আমার টিউনিং করে অ্যাডজাস্ট করতে হবে, রিং পরিবর্তন করা লাগতে পারে, ভালভগুলো পরিবর্তন করা লাগতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এটা করা লাগতে পারে। আচ্ছা, এখন 10 থেকে 15% বা 10 থেকে 15 পিএসআই বেশি বা কম যদি আমি গ্রহণ করি, সেক্ষেত্রে কি সমস্যা হবে? সেক্ষেত্রে সমস্যা হবে কি, যে সিলিন্ডারের প্রেশার বেশি ওই সিলিন্ডারের শক্তি উৎপাদন হবে বেশি, যেটাই প্রেশার কম সেটাই শক্তি উৎপাদন হবে কম। তখন ইঞ্জিনটা কি শেকিং করবে। কেন শেকিং করবে? কারণ শক্তি উৎপাদনের যে তারতম্য বা যে পরিমাণটা সিলিন্ডার ভেতরে ওটা কি ভিন্ন হয়ে যাবে। বোঝা গেছে? ভিন্ন হয়ে যাবে, যাবে কিনা? যদি ভিন্ন কম নামবে, ভিন্ন হয়ে যাবে, যার কারণে কি হবে, ইঞ্জিনটা স্টেবল থাকবে না, আনস্টেবল নেবে, ইঞ্জিনে নকিং বেড়ে যাবে, ঠিক আছে? নকিং বেড়লে অন্যান্য যন্ত্রাংশ গুলো নষ্ট হবে, মানে সংযুক্ত পার্টস গুলো শেকিং এর ফলে এর আয়ুষ্কাল, হ্যাঁ, বা ক্যাপাসিটি কমে যাবে, সার্ভিস লাইফ বা সার্ভিস টাইম কমে যাবে। এটি বিষয়। ফুয়েল খরচ তো বাড়বে, যেটা কম্প্রেশন প্রেশার কম, ওখানে তো পাওয়ার আমি পাচ্ছি না, তার কারণে ফুয়েল তো আমি ঠিকই দিচ্ছি, তার মানে ফুয়েল খরচ বেড়ে গেলে, ঠিক আছে? রিং ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এটা খুব ভালোভাবে বোঝার জন্য মানে খোলা বাদে, অর্থাৎ ইঞ্জিনটা মানে খুলে চেক করার পরিবর্তে বাইরে থেকে একটা পদ্ধতি আছে, সেটার মাধ্যমে বোঝা যায়। সেটা হচ্ছে, যখন আমি কম্প্রেশন টেস্ট করবো, কম্প্রেশন টেস্টে যদি প্রেশার কম দেখায়, পিএসআই অর্থাৎ কম্প্রেসর প্রেশার কম দেখায়, সেক্ষেত্রে ওখান থেকে কম্প্রেশনটা টেস্টারটা খুলে 1 টেবিল চামচ পরিমাণ অথবা 5 মিলি 10 মিলি এতটুকু পরিমাণে ইঞ্জিন অয়েল ইনজেক্ট করতে হবে সিলিন্ডারের ভিতর। করার পরে আবার কম্প্রেশন টেস্টারটা লাগিয়ে ক্রাঙ্কিং করতে হবে, ঠিক আছে? ক্রাঙ্কিং করতে হবে। ক্রাঙ্কিং করলে কি হবে, যে তখন পিএসআর মান যদি একটু বাড়ে, সাপোজ হয়তো বা 110 বা 20 ছিল, ঠিক আছে, সেক্ষেত্রে মানটা যদি বাড়ে তাহলে বুঝতে হবে যে আমার ভালভের সমস্যা আছে, প্লাস রিং পিস্টন রিং এর সমস্যা আছে। কারণ অত দ্রুত ওই রিংটাকে পাস করতে পারে না লুব অয়েল, তখন কি হয়, ওই যে লুব অয়েলটা ওখানে এয়ার টাইট হিসেবে কাজ করে, বোঝা গেছে? আর যদি ছিদ্র বা ফাটা থাকে সেক্ষেত্রে শয়ে কমতে থাকে, বোঝা গেছে? তো অর্থাৎ ইঞ্জিন ডিঅ্যাসেম্বল বাদে অ্যাসেম্বল থাকা অবস্থায় কম্প্রেশন টেস্ট করার সময় এই টেস্টের মাধ্যমে রিং এবং ভালভের অবস্থানটা বা অবস্থাটা কি পরিমাণ আছে সেটা বোঝা যায়। এটা হচ্ছে মেন কারণ। তো এই জন্য মূলত কম্প্রেশন টেস্ট করা বা কম্প্রেশন প্রেশারটা ইঞ্জিনে সেটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রয়োজন। হ্যাঁ, অনেক সময় অনেক কারণ হয়। বড় কারণটা কি হয়, যে বাইরে থেকে সবকিছু ঠিক আছে, ইঞ্জিনের শেকিং করছে, আমার ইগনিশন মানে টাইমিং ঠিক আছে, ভালভ টাইমিং ঠিক আছে, হ্যাঁ, ফুয়েলের মানে পরিমাণ বা ফুয়েলের যে রেশিও, মিক্সার গুলো কি ঠিক আছে, তারপরে কি হচ্ছে, ইঞ্জিনটা শেকিং করছে, মানে আমি বুঝতে পারছি না, শক্তি আমি আগের মতো পাচ্ছি না, তখন কি এই যে কম্প্রেশন প্রেশার, এটা কিন্তু বড় একটা কারণ হতে পারে, ঠিক আছে? তো কম্প্রেশন প্রেশারটা বোঝা গেছে। তো এটা তো মূলত ইঞ্জিনের কম্প্রেশন প্রেশার। আর অবশ্যই কম্প্রেশন প্রেশারটা প্রত্যেক ইঞ্জিনে ঠিক থাকা জরুরি, ঠিক রাখতে হবে। এর উপরে অনেক কিছু নির্ভর করে, মূলত মেন শক্তি এটার উপরেই নির্ভর করে। হ্যাঁ, ইঞ্জিন বড় ওভারহোলিং অর্থাৎ মাইনর বা মেজর ওভারহোলিং করার সময় সবাই কি করে, পিস্টন রিংটা পরিবর্তন করে, ভালভগুলো পরিবর্তন করে। কেন করে? এই কম্প্রেশন প্রেশারটা মূলত ঠিক রাখার জন্য পরিবর্তন করে, বোঝা গেছে? এই জন্য কম্প্রেশন প্রেশারটা ঠিক রাখা বা একটা ইঞ্জিনের কম্প্রেশন প্রেশার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। তো কম্প্রেশন প্রেশার নিয়ে ক্লাস এতটুকু।